আমাদের আজকের টপিক মানবদেহে রক্ত সংবহন। রক্ত জীবনী শক্তির মূল। রক্তনালীর মধ্য দিয়ে রক্ত দেহের সর্বত্র প্রবাহিত হয় এবং কোষে অক্সিজেন ও খাদ্য উপাদান সরবরাহ করে। আমরা জানি রক্ত আমাদের দেহে সর্বত্র পরিবাহিত হয়। সেটা কিসের মাধ্যমে পরিবাহিত হয়? এই রক্তনালীর মাধ্যমে রক্ত আমাদের সমগ্র দেহেই পরিবাহিত হয় হয়ে কোষে প্রত্যেকটা কোষে অক্সিজেন ও খাদ্য উপাদান সরবরাহ করে। দেহের প্রত্যেকটা কোষ যেন তার পরিমাণ মতো অক্সিজেন এবং খাদ্য উপাদান পায় সেটি নিশ্চিত করে রক্ত। ফলে দেহের সব কোষ সজীব এবং সক্রিয় থাকে। যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ ও অংশে চলাচল করে তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। এটি কমার্কসের জন্য আসতে পারে, রক্ত সংবহন তন্ত্র কাকে বলে, তখন এই সংজ্ঞাটি দিলেই হয়ে যাবে। তন্ত্র কি? কয়েকটি অঙ্গ মিলে তন্ত্র গঠিত হয়। যেই তন্ত্র রক্ত সংবহনের কাজ করে সেটি তো রক্ত সংবহন তন্ত্র। তো এই তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অঙ্গ ও অংশে চলাচল করে। এর মাধ্যমেই এই যে খাদ্য, অক্সিজেন, আর এরপরে রক্তের বর্জ্য পদার্থ দেহের এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। মানবদেহে রক্ত প্রবাহ কেবল হৃৎপিণ্ড এবং রক্তনালীগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে, কখনো এর বাইরে আসে না। এ ধরনের সংবহন তন্ত্রকে বদ্ধ সংবহন তন্ত্র বলা হয়। আচ্ছা, এই সংবহন তন্ত্র দুই রকমের হতে পারে, একটা বদ্ধ আর একটা মুক্ত। মানুষের সংবহন তন্ত্র হলো বদ্ধ সংবহন তন্ত্র, আর মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় নিম্ন শ্রেণীর প্রাণীগুলোর দেহে। বদ্ধ সংবহন তন্ত্র কেন বলা হচ্ছে? কারণ আমাদের দেহে যে রক্ত আছে সেটা কিন্তু রক্ত দেহের মধ্যে ছড়ানো ছিটানো অবস্থায় নেই, সেটি একটা নিয়ম মাফিক রক্তনালীগুলোর মধ্য দিয়ে চলাচল করে এবং হৃৎপিণ্ড থেকে যাওয়া আসা করে। তার মানে এই রক্ত হৃৎপিণ্ড আর রক্তনালীগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। এই জন্য এই সংবহন তন্ত্রকে বদ্ধ সংবহন তন্ত্র বলা হয়। সারা দেহে রক্ত একবার সম্পূর্ণ পরিভ্রমণের জন্য মাত্র 1 মিনিট বা তার চেয়েও কম সময় লাগে। অর্থাৎ হৃৎপিণ্ড থেকে শুরু করে সারা দেহ ঘুরে আবার হৃৎপিণ্ডে আসতে রক্ত মাত্র 1 মিনিট বা তার চেয়েও কম সময় লাগে। এটি এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। বদ্ধ সংবহন তন্ত্রের বড় সুবিধা হলো এই ব্যবস্থায় রক্ত সরাসরি দেহের বিভিন্ন অঙ্গে গিয়ে পৌঁছে, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে শুরু করে রক্ত যেই অঙ্গে যাওয়ার কথা ঠিক সেই অঙ্গেই পৌঁছালো, অন্য কোনো দিকে গেল না, কারণ এটা মুক্ত নয়, এটা বদ্ধ। রক্তবাহী নালীর ব্যাসের পরিবর্তনের মাধ্যমে দেহ কোনো বিশেষ অঙ্গে রক্ত প্রবাহের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ মনে করো তোমার একটা অঙ্গে রক্ত একটু বেশি যাওয়া দরকার, তাইলে সেইখানে রক্তনালীর ব্যাস একটু মোটা হবে, তাহলে রক্ত বেশি যাইতে পারবে। আবার ধরো কোনো অঙ্গে রক্ত কম যাওয়ার দরকার, তাহলে সেই অঙ্গের সাথে যেই রক্তনালীটা কানেক্টেড সেই নালীর ব্যাসটা একটু ছোট হবে, তাহলে সেখানে কম রক্ত যাবে। এইভাবে রক্ত প্রবাহের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে। রক্ত বিভিন্ন অঙ্গে পরিভ্রমণ করে দ্রুত হৃৎপিণ্ডে ফিরে আসে। অন্যান্য তন্ত্রের তুলনায় রক্ত সংবহন তন্ত্র বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ হলেও এর গঠনশৈলী মোটামুটি সাধারণ। আচ্ছা, রক্ত বিভিন্ন অঙ্গে পরিভ্রমণ করে দ্রুত হৃৎপিণ্ডে ফিরে আসে কারণ এটা মুক্ত নয় যে অন্য কোথাও চলে যাবে। এটা যেহেতু বদ্ধ, তাহলে ঠিক তার জন্য যেই পথটা নির্ধারিত আছে সেই পথেই ঘুরে সে আবার দ্রুত হৃৎপিণ্ডে ফিরে আসতে পারবে। এই যে পরিবহন তন্ত্র, এই পরিবহন তন্ত্র সাধারণত দুইটা অংশে ভাগ করা হয়, রক্ত সংবহন তন্ত্র আর লসিকা তন্ত্র। লসিকা কি জিনিস সেটা জানতে পারবা। রক্ত সংবহন তন্ত্রের মধ্যে কি কি আছে? হৃৎপিণ্ড, ধমনী, শিরা ও কৈশিক নালী। আর লসিকা তন্ত্রের মধ্যে কি কি আছে? লসিকা নালী বা ল্যাকটিয়াল নালী। আচ্ছা, লসিকা সম্পর্কে পরে জানতে পারবে, আমি জাস্ট একটা ছোট্ট ধারণা দেই। লসিকা কি জিনিস? রক্তনালীর ফাঁকে ফাঁকে যেই তরল পদার্থটা থাকে সেটাই হচ্ছে লসিকা।
সেগুলো নিয়ে এবার লসিকা তন্ত্র গঠিত। এবার আসি রক্ত। রক্ত কি? রক্ত একটি অস্বচ্ছ, মৃদু ক্ষারীয় এবং লবণাক্ত তরল পদার্থ। রক্ত কি? এটা প্রশ্ন আসলে তোমরা এটা দিতে পারো, আবার এটাও দিতে পারো যে রক্ত এক ধরনের তরল যোজক কণা। দেখো, রক্তের রং লাল কেন হয়? লোহিত রক্তকোষে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে রক্তের রং লাল দেখায়। এই হিমোগ্লোবিন রঞ্জক পদার্থ লাল রঙের হয়, এটা থাকার জন্যই রক্ত লাল দেখায়। হাড়ের লাল অস্থিমজ্জাতে রক্তকোষের জন্ম হয়। এই যে দাগানো লাইনগুলা, এইগুলা তোমরা একবার করে রিডিং পড়ে যাওয়ার পরে এই লাইনগুলো আবার করে পড়বা এবং একদম মুখস্থর মতো করে ফেলবা, যাতে পরীক্ষায় এগুলো আসার সম্ভাবনা একদম 100% আসেই। কোনো না কোনো পরীক্ষায় থাকে, এমসিকিউতে বলো আর কখনো ক মার্কসেও থাকে। এই যে রক্তের রং লাল দেখায় কেন, এটা কতেও দিয়ে দিতে পারে, খতেও দিয়ে দিতে পারে। রক্তের উপাদান। রক্তের উপাদানের মধ্যে প্রথমে রক্তরস। রক্তের বর্ণহীন তরল অংশকে রক্তরস বলে। আচ্ছা, রক্তের মধ্যে আমরা তো জানি যে রক্তে 3 ধরনের কণিকা থাকে, সেটা তো আছেই, কিন্তু এছাড়াও বর্ণহীন তরল অংশ থাকে যেটাকে রক্তরস বলে। সাধারণত রক্তের শতকরা প্রায় 55 ভাগ রক্তরস। রক্তরসের প্রধান উপাদান পানি। পানি ছাড়াও আরো কিছু উপাদান থাকে যেগুলা পয়েন্ট আকারে দেওয়া হয়েছে, এই পয়েন্টগুলো মুখস্থ করে ফেলতে হবে। প্রোটিন। প্রোটিন বলতে কি কি থাকে? অ্যালবুমিন, গ্লোবিউলিন ও ফাইব্রিনোজেন। গ্লুকোজ, ক্ষুদ্র ক্ষুদ্র চর্বি কণা, খনিজ লবণ, ভিটামিন, হরমোন, অ্যান্টিবডি, বর্জ্য পদার্থ, কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। এইগুলো মোটামুটি মনে থাকবে। মনে থাকবে না হচ্ছে এই প্রোটিন। এই প্রোটিনগুলোর নাম, এই প্রোটিনগুলোর নাম মনে রাখতে হবে: অ্যালবুমিন, গ্লোবিউলিন ও ফাইব্রিনোজেন। এই যে প্রোটিনগুলোর নাম, এইগুলা এমসিকিউতে বহুপদীতে চলে আসার মতো কোশ্চেন, যে কোন কোন প্রোটিন থাকে। এছাড়াও রক্তরসে সামান্য পরিমাণে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট ও অ্যামাইনো অ্যাসিড থাকে। এখন আসো রক্তকোষ। মানবদেহে 3 ধরনের রক্তকোষ দেখা যায়: লোহিত রক্তকোষ, শ্বেত রক্তকোষ, অণুচক্রিকা। আচ্ছা, এখন এই যে রক্তকোষ আর রক্তকণিকা, একবার বলতেছি রক্তকণিকা, একবার বলতেছি রক্তকোষ, এর কারণ কি? এর কারণ হলো প্রাচীনকালে যখন এগুলো আবিষ্কৃত হয়েছে, তখন এইগুলো রক্তের প্লাজমার মধ্যে ভাসমান কণার সাথে তুলনা করে এদেরকে অনেকদিন আগে রক্তকণিকা নাম দেওয়া হয়েছিল। তখন তো এত উন্নত প্রযুক্তি ছিল না, কিন্তু পরে যখন উন্নত প্রযুক্তি দিয়ে রীতিমতো গবেষণা চালানো হয়েছে, দেখছে, তখন দেখা যাচ্ছে যে এগুলো তো এক ধরনের কোষ, সেজন্য এগুলোকে এখন রক্তকোষ বলা হয়। 3 ধরনের রক্তকোষ আছে: লোহিত রক্তকোষ, শ্বেত রক্তকোষ, অণুচক্রিকা। মানবদেহে 3 ধরনের রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকোষের সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে সবচেয়ে বেশি কোনটা? এটা তো এমসিকিউতে আসবেই, সে সবচেয়ে বেশি কোনটা? লোহিত রক্তকোষ। এটি শ্বাসকার্যে অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাল অস্থিমজ্জায় লোহিত রক্তকোষ তৈরি হয়। এর গড় আয়ু 120 দিন। এর গড় আয়ু 120 দিন। এই যে যখন অন্যজনকে রক্ত দেওয়া হয়, এরপরে বলে না যে 4 মাসের মধ্যে আর কাউকে রক্ত দেওয়া যাবে না, এটা কেন বলে? এটার কারণ হচ্ছে এই যে এটা, এর গড় আয়ু 120 দিন। 120 দিন মানে কয় মাস? 4 মাস। যখন কেউ কাউকে রক্ত দেয়, তখন 4 মাসের মধ্যে আর অন্য কাউকে রক্ত দেওয়া যায় না, 4 মাস পরে সে আবার রক্ত দিতে পারে। এটার কারণটা হলো এইটা, যদি 4 মাসের আগেই অন্য কাউকে আবার রক্ত দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তি দুর্বল হয়ে পড়ে। কিন্তু যখন 4 মাস হয়ে যাচ্ছে, তখন এই যে লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন শেষ হয়ে যাচ্ছে, তার মানে তখন লোহিত রক্তকণিকা ধ্বংসের সময় চলে আসছে। তখন অন্য কাউকে রক্ত দিয়ে দিলে আর সমস্যা হচ্ছে না, কারণ নতুন করে আবার লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার সময় চলে আসছে। এই জন্য ডক্টররা বলে যে 4 মাস পর পর রক্ত দেওয়া যায়।
এবং তাতে যে রক্তদাতা তার শরীরে কোনো রকম দুর্বলতা বা কোনো রকম ক্ষতিকর প্রভাব পড়ে না। মানুষের লোহিত রক্তকোষে নিউক্লিয়াস থাকে না এবং দেখতে অনেকটা দ্বি অবতল বৃত্তের মতো হয়। যে দেখতে কেমন হয়, দ্বি অবতল, নিউক্লিয়াস থাকে না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্তকোষের সংখ্যা প্রতি কিউবিক মিলিমিটারে প্রায় 50 লক্ষ, যেটা শ্বেত রক্তকোষের চেয়ে প্রায় 500 গুণ বেশি। পুরুষের তুলনায় নারীদের রক্তে লোহিত রক্তকোষ কম থাকে, তুলনামূলকভাবে শিশুদের দেহে লোহিত রক্তকোষের পরিমাণ বেশি থাকে। আচ্ছা, তাহলে সবচেয়ে বেশি থাকে কাদের দেহে? শিশুদের দেহে। আর পুরুষের তুলনায় নারীদের একটু কম থাকে। হিমোগ্লোবিন তো কিন্তু এই লোহিত রক্তকণিকাতেই থাকে। হিমোগ্লোবিন এক ধরনের রঞ্জক পদার্থ। লোহিত রক্তকোষের উপস্থিতির কারণে রক্ত লাল দেখায়। রক্তে প্রয়োজনীয় পরিমাণ হিমোগ্লোবিন না থাকলে রক্ত শূন্যতা দেখা যায়। আচ্ছা, অনেকেই তোমরা এটা এক্সপিরিয়েন্স করে থাকবা যে ডক্টরের কাছে গেলে ডক্টর চোখ টেনে দেখে যে চোখের নিচে লাল কতখানি আছে, দেখলেই তারা বুঝে ফেলে যে রক্ত শূন্যতা আছে কিনা। এটার কারণ হচ্ছে এই যে হিমোগ্লোবিন। লোহিত রক্তকোষে হিমোগ্লোবিন থাকার কারণে লোহিত কোষ লাল হয়। আর এই যে চোখ টেনে দেখে যে যদি ওখানে বেশি পরিমাণ লাল দেখা যায় তার মানে তার রক্ত শূন্যতা নাই। আর যদি দেখে যে না, ওই জায়গাটা ফ্যাকাশে হয়ে আছে, লাল নাই, তখন ডক্টররা বলে যে তোমার তো রক্ত শূন্যতা আছে, তোমাকে এই এই জিনিস খেতে হবে, আয়রনের ওষুধ খেতে হবে, এটা সাথে এটা খেতে হবে, এরকম। বাংলাদেশের প্রায় 2/3 জনগোষ্ঠী এই রোগে আক্রান্ত। এটাও ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। আচ্ছা, আজকে আমরা এতটুকুই পড়বো। পরবর্তী কণিকাগুলো পরবর্তী ক্লাসে আপলোড করা হবে। সবাই ভালো থাকবে, আর কোথাও কোনো প্রবলেম হলে কমেন্ট করবে।